বসে আছি একাই, আর রুমাইশার হলুদের ফাংশন চলছে। এই সময় আমার সাথে কথা বলার কেউ নেই। আমি লাইসাকে কল করলাম। হ্যালো, কই তুই? এখনো পার্লারে বসে আছিস তাই নেই? এইদিকে ফাংশন শেষ হয়ে যাচ্ছে। না, আমি রাস্তায় আসছি। কল কেটে দেখলাম ফারহানও ওদের সাথে বসেই মজা করছে, যেটা দেখে কেন যেন অনেক ভালো লাগছে। আমি একেবারে পিছনে এক কোনায় বসে আছি, কারণ রুমাইশার যে বিগ ফ্যামিলি, ওরা হলুদ দিতে দিতেই সারা রাত কেটে যাবে। আমি লাইসার অপেক্ষায় আছি, ও আসলে না হয় আমরা দুজন একসাথে হলুদ দেব। ফারহানকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে মনে হয় এমন মজা করে না, তাই আজকে এত খুশি। আমি বসে বসে দেখছিলাম, তখন পিছন থেকে লাইসা এসে আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে? আমি পিছনে তাকিয়ে চমকে গেলাম। আমি অবাক হয়ে বললাম, বাব্বা, লাইসা কি সেজেছিস? তোকেই বউ লাগছে এভাবে। না, তুই বলেছিলি সাজতে পছন্দ করিস না। হ্যাঁ, আজকে কেন যেন অনেক সাজতে ইচ্ছে করলো। ও আচ্ছা, আরহান ভাইয়া আসেনি? না, ভাইয়া নাকি কালকে আসবে। ও আচ্ছা। দেখলাম ফারহান আমাদের দিকেই আসছে। লাইসা তাড়াতাড়ি একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি আর চোখে লাইসার দিকে তাকালাম। ফারহান এসেই বলল, হেই, কি যেন তোমার নাম? লাইসা, কেমন আছো? ভালো, আপনাকে তো পুরাই সেই লাগছে। ফারহান বাঁকা হেসে বলল, রাইসা, ইউর লুকিং প্রিটি। আমি বড় বড় চোখ করে ফারহানের দিকে তাকালাম। আজব, আমাকে ভালো মন্দ কিছুই বলল না, আর লাইসাকে ইউর লুকিং প্রিটি। যাক ভালো, আমার কারো কমপ্লিমেন্টের প্রয়োজনও নেই, আমার কাছে আমি অনেক সুন্দর। ফারহানের দিকে তাকিয়ে ভাবছি, আর নিজেকেও একেবারে এত হ্যান্ডসাম লাগছে না যেমন ও নিজে নিজে মনে করছে। আমি লাইসার হাত ধরে বললাম, চল আমরা হলুদ দিয়ে আসি। আমরা দুজন গিয়ে ছবি তুলে রুমাইশার সাথে মজা করে কিছু কথা বলে কতগুলি হলুদ মেখে দিয়ে চলে এলাম। লাইসা আর আমি গিয়ে একটু বাহিরে গেলাম, বাগানের দিকে। সেখানে গিয়ে আমরা কথা বলছিলাম, দেখলাম ফারহান ফোনে কথা বলতে বলতে এখানেই আসছে। লাইসা তার ফোন বের করে নিজেকে দেখে ঠিক করে নিল। আমি দোলনায় বসে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছি, আর লাইসা ফারহানকে দেখে দাঁড়িয়ে গেছে, মনে হয় ওর সাথে কথা বলতে আসছে। কিন্তু আমি জানি ফারহান এসে আমার সাথেই কথা বলবে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি। ফারহান কথা বলা শেষ করে ফোন রেখে আমাদের সামনেই এলো। ফারহান আমাকে কিছু বলতে নিলে লাইসা হাত বাড়িয়ে বলল, হ্যালো। ফারহান কিছু না বলে মুচকি হেসে ওর সাথে হ্যান্ডশেক করলো। আমি শুধু হ্যাবাদের মতো লাইসার দিকে তাকিয়ে আছি বসে বসে। লাইসা ফারহানকে বলল, আপনিও এখানে বসেন, আমরা কথা বলি। আমি আরাম করে দোলনায় বসে আছি ডোন্ট কেয়ার ভাব নিয়ে। এমন সময় এমন ইম্পর্টেন্ট মুহূর্তে রুমাইশা আমাকে ডাক দিয়ে সব নষ্ট করে দিল। একটা মেয়ে এসে বলল, আপু, তোমাকে ডাকে রুমাইশা আপু। আমি উঠে গেলাম ভেতরে রুমাইশার কাছে। রুমাইশারও রুমে ছিল। আমি যেতে বলল, আমার এই ঘুমটাটা একটু ঠিক করে দিস প্লিজ। এইটার জন্য ডেকেছিস? অন্য কাউকে তো বলতে পারতি। আমি রুমাইশার ঘুমটা ঠিক করে দিয়ে তাড়াতাড়ি আবার নিচে যেতে চাইলে রুমাইশা আবার ডেকে বলল, দাঁড়া, এত তাড়া কেন? কি হয়েছে আবার? কিছু না, কিন্তু এখন আমার কিছু করার নেই, আমার সাথে একটু কথা বলবো সে। আমি প্রথমে ভ্রু কুচকে বললাম, কেন? পরে আবার বললাম, আচ্ছা আমি একটু আসছি। আমি গেলাম বাগানে। গিয়ে দেখি দোলনায় লাইসা আর ফারহান বসে বসে কথা বলছে। আমি গিয়ে ফারহানকে বললাম, এই ওঠেন, এটা আমার জায়গা ছিল, আমি এখানে বসেছিলাম। লাইসা বলল, আমি চুপচাপ কিছুক্ষণ কিছু না বলে এদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, আর ওরা দুজন দোলনায় বসে আমার দিকে তাকিয়ে আছে। ফারহান তো একেবারে পায়ের উপর পা উঠিয়ে দোলনার উপর দুই হাত রেখে ভাব নিয়ে বসে আছে। ফারহানের দিকে তাকিয়ে ভাবছি, কত বড় সাহসী ছেলেটার। আমি দাঁড়িয়ে আছি আর ও নিজের গার্লফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে বসে আছে। এটাকেই কি ও গার্লফ্রেন্ড বলে দাবি করে? আমার নাকি লাইসা ওর ফ্রেন্ডও হয়ে গেছে। যাক ভালো কথা, ফ্রেন্ড হয়েছে, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ফ্রেন্ড কি এখন বেশি হয়ে গেছে গার্লফ্রেন্ড থেকে? আমি লাইসার হাত ধরে বললাম, লাইসা উঠ, চল আমরা অন্য জায়গায় গিয়ে কথা বলি, চল। আমি লাইসার হাত ধরে টানছি, আর ফারহান চুপচাপ বসে আছে। আর লাইসা, কি একটা ফ্রেন্ডও পেয়েছি, আল্লাহ। লাইসা উঠছেই না, যেন ও সারা জীবন এইভাবেই ফারহানের সাথে দোলনায় বসে থাকবে। আমি বললাম, কি রে লাইসা, উঠ, রুমাইশা একা, চল আমরা গিয়ে ওর সাথে কথা বলি। তুই জানা প্লিজ। আমি রেগে মেগে লাইসার হাত ছেড়ে দিয়ে বললাম, থাক তুই, আমি তাহলে চলে যাই। এটা বলে সেখান থেকে চলে গেলাম, কিন্তু কেউ আমাকে আটকালো না। না ফারহান, যে নাকি আমার বয়ফ্রেন্ড, আর না লাইসা, যে নাকি আমার বেস্ট ফ্রেন্ড। আমি রুমাইশার কাছেই গেলাম আবার। আমি নিজেই মনে মনে ভাবছি, বেচারি রুমাইশাকে একা ফেলে আমি চলে এসেছি শুধুমাত্র ফারহানের জন্য আর লাইসার জন্য। এই জন্যই এখন এইভাবে অপমানিত হয়ে ফিরেছি। এখন আমি রুমাইশার সাথেই থাকবো। বেচারি বিয়ে হয়ে কালকে চলে যাবে কত দূর। আমার ছোটবেলার ফ্রেন্ড, ওকে আর কবে দেখবো সেটারও কোনো ঠিক নাই। উফ, অনেক মিস করবো ওকে। আমার ওর সাথেই টাইম স্পেন্ড করা উচিত গিয়ে। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন, ব্যাস।
লাইসা আমাকে ডেকে বলল, শোন রাইসা, প্লিজ ইয়ার রাগ করিস না, আমাকে মাফ করে দিস, আই এম সরি। আমি বললাম, কি হয়েছে তোর আবার? আমি কতক্ষণ ধরে জানিস ফারহানকে নিজের বয়ফ্রেন্ড বানানোর চেষ্টা করছি, এখন ফারহান নিজেই আমাকে বলল যে তুই আর ফারহান নাকি রিলেশনে আছিস, তুই আমাকে আগে বলিসনি কেন? দেখ, আমি কখনো চাইবো না আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে নিতে, আসলে আমি তো জানতামই না, প্লিজ সরি। আজকে একটু যা করলাম। আমি লাইসাকে একটা চাপড় মেরে বললাম, চুপ কর, এত কথা বলিস কেন, বস এখানে, আমরা কথা বলি। লাইসা চলে যাওয়ার সময় আমি আর রুমাইশা এসে দরজার সামনে এসে দাঁড়ালাম। লাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আমি যাই, কালকে দেখা হবে। রুমাইশা বলল, আজকে থেকে জানা এখানে আমাদের সাথে, কালকে তোমার বিয়েই। লাইসা বলল, হ্যাঁ আমি চেয়েছিলাম, কিন্তু বাসায় যেতে হবে, বাবা বলেছে এসে পড়তে, থাক না, আমি তো আবার কালকে আসবো। রুমাইশাকে কে যেন ডাক দিলে রুমাইশা ওকে বাই বলে চলে গেল। তারপর আমিও বাই বলতে লাইসা চলে যাবে এমন সময় ফারহান এসে লাইসাকে ডেকে বলল, বাই লাইসা, কালকে দেখা হবে। লাইসা বলল, বাই। এত রাতে তুমি একা যাবে? না সমস্যা নেই, আমি যেতে পারবো। ও আচ্ছা, ভালোভাবে যেও। আমি লাইসাকে বললাম, আচ্ছা আচ্ছা যা, এখন এতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না। লাইসা চলে যেতে আমি একবার ফারহানের দিকে তাকিয়ে তারপর চলে যেতে নিলে ফারহান আমাকে বলল, এই কি হয়েছে রিশু? আমার নাম রাইসা, রিশু না। এটা বলে সেখান থেকে চলে গেলাম। আমার রুমের সামনে আসতে ফারহানও আমার পিছনে পিছনে এসে আমাকে বলল, দাঁড়াও দাঁড়াও, এত জেলাস হওয়া ভালো না। আমি ঘুরে পিছনে তাকিয়ে বললাম, দেখেন, এখন আপনি আমার থেকে তেমন কিছু আশা করবেন না যে আমি বলবো, কই না, কে জেলাস? হ্যাঁ আমি জেলাস। আর আপনি যখন এটা জানেন যে আমি জেলাস, তাহলে এমন ছিলেন কেন? আমি আপনাকে বলেছি না আমি তেমন মেয়ে না যে চুপচাপ সহ্য করব। ফারহান দুই হাত ভাঁজ করে বলল, ও আচ্ছা, আমি তো সেটাই দেখতে চেয়েছিলাম যে তুমি কি করতে পারো, কিন্তু দেখলাম তো তুমি কিভাবে সেখান থেকে চলে গেলে চুপচাপ। আচ্ছা, লাইসা আমার বেস্ট ফ্রেন্ড, আর লাইসা তেমন মেয়ে না অন্যের বয়ফ্রেন্ডের ওপর নজর দেবে, আর ও জানতো না যে আপনি আমার বয়ফ্রেন্ড, তাই আমি কিছুই বলিনি, চুপচাপ সেখান থেকে চলে গেছি। কিন্তু আমার বয়ফ্রেন্ড হতে হলে অনেক রুলস মানতে হবে, সেটা হলো অন্য মেয়ের সাথে এত ভাব করা যাবে না, আর যদি করে তাহলে আমি অন্য মেয়ের সাথে কথা বলবো, আমার বয়ফ্রেন্ড আমার কথা না শুনলে আমিও তার সাথে তেমনই করব। আমিও তার কথা শুনবো না, কিন্তু এমন হবে না যে সে আমার কথা শুনবে না আর আমি যে তার সব কথা শুনবো। যান এখন এখান থেকে। এটা বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ফারহান দরজার বাইরে থেকেই বলল, এই রুলসগুলো তো আগে বলা উচিত ছিল। এটা বলে বাঁকা হেসে সেখান থেকে চলে গেল। পরের দিন, আজকে রুমাইশার বিয়ে। আমি আজকে পার্লারের মানুষের হাতি সেজেছি রুমাইশার সাথে, কিন্তু আমি হালকা যে সাজটা আছে সেটাই দিয়েছি, আর রুমাইশা তো পুরোই বউ লুক। আমি একটা কালো শাড়ি পরেছি আর চুলগুলো স্ট্রিট করা। আমার কাছে নিজেকে তো এই কালো লুকে অস্থির লাগছে, এখন দেখবো আজকে অন্য কেউ কি বলে। আজকে দেখলাম ফারহান একটা ডার্ক ব্লু, যেটাকে নেভি ব্লু বলে, সেই কালারের একটা পাঞ্জাবি পরেছে। ভেবেছিলাম ফারহান আজকে আমার উপর ফিদা হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় উল্টা আসর হয়েছে। আমার উপর ফারহান একটু পরেও বিয়ে ম্যানেজ করে দিল। আমার সাথে কথা বলার এখনো সময় পাইনি, আর আমিও রুমাইশাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ছোটবেলার ফ্রেন্ড বলে কথা। একটা কথা যা এর মাঝে আমার মনেই নেই যে আজকে সম্পূর্ণ 5 দিন হতে চলেছে, আর আজকে যে ফারহান চলে যাবে। রুমাইশার বিয়ে হয়ে গেল, এখন রুমাইশার বিদায়ের সময়। আজকেই নাকি ওরা একেবারে লন্ডন চলে যাবে। আমি রুমাইশাকে চড়িয়ে অনেক কাঁদলাম, আর ও অনেক কাঁদল। রুমাইশা যখন গাড়িতে উঠছিল তখন হঠাৎ আমার বুক কেঁপে উঠল ফারহানের কথা ভেবে। আমি ভিড়ের মধ্যে ফারহানকে খুঁজছিলাম। ফারহান কোথায় গেল? সকাল থেকে একবারও আমার ফারহানের সাথে কথা হয়নি। ফারহান এভাবেই চলে যাবে? কোথায় ও? আমি তো ভুলেই গিয়েছিলাম যে ফারহানও আজকে চলে যাবে। রুমাইশার ছোট বোন এসে আমাকে বলল, আপু তোমাকে ডাকে ওই রুমে। আমি রুমে যেতে দেখলাম অনেক অন্ধকার রুমের মতো অনেকগুলো মোম জ্বলছে। আমি বললাম, ফারহান। হঠাৎ ফারহান এসে আমার সামনে দাঁড়ালো। আমি তাকে দেখে খুশি হয়ে গেলাম। আমি বললাম, আপনি যাননি? ওরা তো চলে গেছে, আপনি যাবেন না? ফারহান কিছু বলল না। রুমে লাইট জ্বলে উঠল। রুমে কিছু দড়ি টানানো ছিল, আর সেগুলোতে ঝোলানো অনেকগুলো ছবি ছিল শুধু আমার। আমি ঘুরে ঘুরে সেগুলো দেখতে দেখতে বললাম, এইগুলো কি? ফারহান বলল, আমি তোমাকে বলেছিলাম 5 দিনের গার্লফ্রেন্ড হতে। এই 5 দিনে অনেক কিছুই হয়েছে, সেগুলোকে ক্যাপচার করার জন্য, সেই মোমেন্টগুলোকে মনে রাখার জন্য এই ছবিগুলো তুলেছিলাম আমি। ফারহান ঘুরে ঘুরে আমাকে প্রত্যেকটা ছবি দেখাতে দেখাতে বলল, এই যে এইটা প্রথম দিন যখন তোমার সাথে পরিচয় হয়েছিল, এইটা তোমার পার্কের ছবি যখন তুমি হাওয়াই মিঠাই খাচ্ছিলে, আর এইটা যখন আমাকে আর লাইসাকে একসাথে হাঁটতে দেখে তোমার মুখের যে 12টা বেজেছিল, আর এইটা যখন তুমি আমার সাথে রাগ করেছিলে মেহেদির দিনে, আর এইটা যখন তুমি নিজে আমাকে বলেছিলে ট্যারিসে দাঁড়িয়ে তুমি আমার গার্লফ্রেন্ড হতে চাও, আর এইটা যখন হলুদের দিন তুমি আমার কাছে মাফ চাইতে এসেছিলে তখন তোমার ফেসটা খুবই ইনোসেন্ট লাগছিল, আর এইটা যখন তুমি জেলাস হয়েছিলে বাগানে লাইসার আমাকে দেখে, আর এইটা আজকে সকালে যখন তুমি ঘুমিয়েছিলে আমি গিয়েছিলাম তোমার রুমে তখন, আর এইটা দেখো আজকে যখন তুমি রেডি হয়ে রুম থেকে বের হয়েছো তখন তুলেছিলাম। আজকে তোমাকে একেবারে কালো হুড়পড়ি লাগছে। আমি কি বলবো আসলে আমি জানি না, তাই চুপ করে আছি। এই সময় কি বলা উচিত আমার জানা নেই। ফরহান আমার 2 গালে হাত দিয়ে বলল, এই মাত্র 5 দিনে কত কিছু হয়েছে।
এই 5 দিনে তুমি আমাকে অনেক কিছু ফিল করিয়েছো, অনেক নতুন নতুন ফিলিংসের সাথে আমাকে পরিচয় করিয়েছো, যেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি কি বলবো আসলে আমি জানি না। আমার মনে হচ্ছে আমার যা বলা উচিত ফারহান তা বলছে। আমি নিজেই প্রথম এইসব ফিল করেছি, নিজেই প্রথম কারোর সাথে এমনভাবে রাগ করেছি, কারোর জন্য এমনভাবে জেলাস হয়েছি, কারোর জন্য এমন ভালো লাগা ফিল করেছি। আমি ফারহানকে বললাম, আপনি যাবেন? ফারহান কিছু না বলে শুধু হাসলো, যার উত্তর আমি বুঝতে পারলাম যে ফারহান যাবে না। আমি অনেক খুশি হলাম, অনেক বেশি ভালো লাগছে। আরহান ভাইয়ার সাথে কথা বলছিলাম, ভাইয়া আজকে বিয়েতে এসেছে আর এখন ভাইয়া চলে যাবে, আর আমিও তো চলে যাব বাসায়। আমি আরহান ভাইয়ার সাথে কথা বলে পরে আমি আমার ব্যাগ গুছাতে গেলাম রুমে। ব্যাগ গুছিয়ে আমি আন্টির কাছে গিয়ে সবাইকে বাই বললাম। আমি ফারহানকে খুঁজছিলাম, ওকে বাই বলবো। সারা বাড়ি ফারহানকে খুঁজে না পেয়ে রুমাশার ছোট বোনকে ডেকে জিজ্ঞেস করলাম, ফারহান কই? যেটা আমি কখনোই আশা করিনি, ওর মুখ থেকে সেই জবাবটাই বের হলো। একেবারে একটা অবাক করে দেওয়ার মতো জবাব। আপু, ভাইয়া তো কবেই লন্ডন ব্যাক করেছে, ওই যে তোমাকে যখন ডেকেছিল এর কিছুক্ষণ পরেই চলে গেছে। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ফারহান চলে গেছে? কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম ও হাসলো কেন? এর মানে কি এটা ছিল না যে ও থাকবে, নাকি আমি ভুল বুঝেছি? ফারহান সত্যি চলে গেল? আচ্ছা, চলেই যখন গেছে তাহলে তখন এত কিছু কেন করলো? তখন কিছু মুহূর্তেই ফারহান আমাকে অনেকগুলো খুশি আর অনেক স্বপ্ন দেখিয়ে দিয়ে গেছে। সেগুলো করার কি দরকার ছিল? যদি চলে যাওয়ারই ছিল এইভাবেই চলে যেত। কেন এমন করলো ফারহান? আজকে 20 দিন হয়ে গেছে রুমাইশার বিয়ের। সেই দিন বাসায় এসে বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর আর ধরে রাখতে পারছিলাম না। বুক ফেটে কান্না আসছিল আর গলা ধরে আসছিল। ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে হয়েছে যেন বাবা না দেখে ফেলে। আমি কখনো কোনো বিষয়ের জন্য কান্না করিনি, শুধুমাত্র ব্যথা পেলেই ভ্যা করে কেঁদে দিতাম। এছাড়া সব বিষয়ে আমি যথেষ্ট স্ট্রং। এত সহজে কেউ আমাকে কাঁদাতে পারে না। আমি জানি না এত কান্না আসছে কেন। ফারহান শুধু এখানে 5 দিনের জন্য ছিল, আর এই 5 দিনই আমার ফারহানের গার্লফ্রেন্ড হয়ে থাকার কথা ছিল, যেটা আমি নিজেই বলেছিলাম ফারহানকে যে আমি কয়েকদিনের জন্যই ওর গার্লফ্রেন্ড হব, এরপর ওঠে ভুলে যাব। ও ওর লাইফে আর আমি আমার লাইফে। আর আজকে ফারহানের যাওয়ার কথাই ছিল, তো চলে গেছে, শেষ কাহিনী। এতে এত দুঃখী হওয়ার কি আছে? আমরা বুঝলাম না আমার কান্না আসছে কেন। ফারহানের সাথে আমার পরিচয় কি 5 বছরের, নাকি শুধুমাত্র 5 দিনের? আর এই 5 দিনের পরিচয়ের একটা মানুষের জন্য আমি কাঁদছি কেন? আমি বলেছিলাম ফারহান যখন চলে যাবে আমি ওকে ভুলে যাব, কিন্তু মনে হচ্ছে যেন এই 5টা দিনের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। আর ওই দিকেও আমাকে ভুলে গেছে, যাবেই তো। কিন্তু এখন আমার এই অবস্থার কারণ শুধুমাত্রই ফারহান। সব দোষ ওর। ও যখন চলেই যাবে, কি দরকার ছিল আমাকে এত আশা ভরসা দিয়ে যাওয়ার? কি দরকার ছিল আমাকে ডেকে এত অভাব করিয়ে দেওয়ার? কি দরকার ছিল আমাকে আমার এতগুলো ছবি দেখানোর যা ও লুকিয়ে তুলেছে? কি দরকার ছিল এমন কথা বলার? আর আমি যখন জিজ্ঞেস করেছিলাম আপনি চলে যাবেন নাকি, তখন এমনভাবে হাসার কি দরকার ছিল? এই জন্যই তো আমি ভেবেছি ও হয়তো যাবে না। ফারহান এইভাবেই চলে যেত আমাকে কিছু না বলে, তাহলে হয়তো এত কষ্ট লাগতো না। কিন্তু যাওয়ার আগে আমাকে এত সারপ্রাইজ করার কি দরকার ছিল? আমি এখন কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে আমার হাত লেগে শ্যাম্পুর বোতলটা পড়ে যেতে বাবা বাহির থেকে দরজা বাড়ি দিয়ে বলল, কি হয়েছে রাইসা, পড়ে গেলি নাকি আবার? আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে বললাম, না বাবা, শ্যাম্পুর বোতল পড়ে গেছে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, তোর খাবার রেডি আছে। আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে ভালো মতো কান্না থামিয়ে মুখ মুছে দরজা খুলে বললাম, বাবা, আসার সময় আন্টির বাসা থেকে খেয়ে আসছি, এখন খিদা নেই। আজকে 20 দিন হয়ে গেছে। এই 5 দিনেও এত বিরক্তি ফিল করিনি ফারহানের জন্য, যেমনটা এখন ফারহান নেই বলে করি। এখন আমি নিজেও জানি না কেন যেন অনেক তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাই। আগে তো রাগে ছিলাম, এখন আরও বেশি রেগে যাই। আবার আমার সামনে এসে কেউ ফাইজলামি করলেও ভালো লাগে না, শুধু একাই বসে থাকতে ইচ্ছা করে। এখন আবার কলেজে যাই, আর সেখানে লাইসার সাথে দেখা হলেই লাইসা একটু আমাকে ফারহানের কথা জিজ্ঞেস করলেই এত পরিমাণ রেগে যাই যে কি বলবো। তাই লাইসা এখন আর ফারহানের কথা বলেও না। লাইফটা আগের মতো তো হয়েছে, কিন্তু অনেক কিছুই মনে হয় যেন বদলে গেছে, কিন্তু আসলে কিছুই বদলায় নাই, আমি নিজেই একটু বদলে গেছি। কলেজের মাঠে বসে আছি লাইসা আর আরহান ভাইয়ার সাথে। আমি রুট চেহারা নিয়ে বসে আছি। লাইসা আর আরহান ভাইয়া কথা বলছিল। আমাকে এইভাবে দেখে আরহান ভাইয়া লাইসাকে জিজ্ঞাসা করলো, ওর কি হয়েছে? হারে, ফারহান চলে গেছে। তাই? ফারহান চলে গেছে তাতে ওর কি? আমার মনে হয় ও ফারহানকে ভালোবাসে, তাই। লাইসার কথার মাঝখান দিয়ে আমি হঠাৎ রেগে গিয়ে বললাম, লাইসা, এত কথা বলিস কেন তুই? না শুনে না বুঝে? তোকে বলেছি না ফারহানের নাম নিবি না, আর ভাইয়াকে কি বলছিস এসব? তুই জানিস আমি ওকে ভালোবাসি, এত পাকনামি কেন করিস? লাইসা চুপ হয়ে গেল। আমাকে এভাবে দেখে আরহান ভাইয়া বলল, রাইসা, কি সমস্যা তোর?
এমনি করবি এখন থেকে? এত কিসের বিরক্তি তোর? এত কিসের রাগ? আর যেটা সত্যি সেটা বলেছে ও আমাকে। কি হয়েছে? আগে তো এমন করতি না তুই, এমন হুটহাট রেগে যেতি না। তাহলে এখন কি হয়েছে? আরেকবার যদি আমার সামনে এভাবে দেখিস তোকে। আমি চুপ করে বসে আছি। ভাইয়া আবার বলল, চল, তোর মন ঠান্ডা করতে হবে, তোকে এক ফারহান টারহান ভুলাতে হবে, চল তুই আমার সাথে। এটা বলে আমার হাত টেনে উঠিয়ে নিজের সাথে নিয়ে গেল, সাথে লাইসাও গেল। আমি ভাইয়ার উপরে কিছু বলতে পারবো না, তাই চুপ হয়ে গেলাম। আজকে সারাটা দিন আমরা তিনজন টোটো করে ঘুরে পেলাম। সারাটা দিন ঘুরেছি আজকে, যেখানে যেতে ইচ্ছা করেছে সেখানেই গিয়েছি। ভাইয়া আর লাইসা পুরো চেষ্টা করেছে আমাকে হ্যাপি করার, আর আমিও সেটা বুঝতে পেরেছি। আরহান ভাইয়া অনেক বেশি ভালো, এটা তো আমি আগেই জানতাম, কিন্তু এমনই হতো তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষই এমন আগের কথা মনে রেখে মনমরা হয়ে থাকতো। কারণ দুনিয়ার প্রত্যেকটা মানুষেরই একটা না একটা দুঃখ থাকেই। আর শেষ একটা কথা বলবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বড় একটা নিঃশ্বাস ছেড়ে মুচকি হাসলাম, আর তার মানে আমি বুঝতে পেরেছি ভাইয়ার কথা। তারপর আমি ওদের দুইজনকে বায়ে বলে উপরে চলে গেলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। 1 মাস পরে লন্ডনে আহমেদ ইন্ডাস্ট্রির নিচে অনেক ভিড় জমে আছে, অনেক সাংবাদিকরা দাঁড়িয়ে আছি। হঠাৎই ভিড়ের মাঝখান থেকে বের হলো ফারহান, চারপাশে সেক্রেটারি, আর ফারহান চোখে একটা কালো সানগ্লাস পরা আর কালো কোট পরা, আজকে পুরাই বিজনেসম্যান মনে হচ্ছে। ফারহান বের হয়ে সোজা গাড়িতে ঢুকে গেল, কারো কোনো প্রশ্নের উত্তরই দিল না। অনেক মিডিয়ারাই দাঁড়িয়ে আছে এখনো। ফারহান ড্রাইভারকে বলল তাড়াতাড়ি এখান থেকে যেতে। ফারহান গাড়ি দিয়ে যাচ্ছিল, হঠাৎ ফারহান পাশে তাকাতে ফারহান প্রথমে ওর সানগ্লাসটা খুলে তারপর গাড়ির গ্লাসটা খুলল। গাড়ির গ্লাস খুলতে ফারহান একেবারে পরিষ্কার দেখছে যে রাইসা সেখানে দাঁড়িয়ে আছে। ফারহান এটার জন্য 1 মাস 22 দিন হয়ে গেছে আজকে রুমাইসার বিয়ের। এতদূর লন্ডন যখন আসছি, বেস্ট ফ্রেন্ড রুমাইসার সাথে দেখা করব না এমন হয় নাকি? কালকে এসেছি আর আজকেই রুমাইসার বাসায় চলে এসেছি ওর সাথে দেখা করতে। আমি আমার সাথে আরহান ভাইয়াকে নিয়ে এসেছি, আর সাথে আরেকটা মেয়ে হলো ওই যে আরহান ভাইয়ার গার্লফ্রেন্ড ঋতু, মানে এক্স গার্লফ্রেন্ড, যার সাথে রুমাইসার বিয়ের সময় ব্রেকআপ হয়েছিল। আজকে সকালে আরহান ভাইয়ার সাথে আমি ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে এই ঋতুও বেরিয়ে গেছে। আমি এইভাবে এই ঋতুকে আগের থেকে দেখতে পারি না, তাই আরহান ভাইয়ার হাত ধরে আরহান ভাইয়ার সাথে মজা করে ওকে জ্বালানোর জন্য এমন করছিলাম। ওর এই জ্বলে পুড়ে যাওয়া ফেসটা দেখতে ভালোই লাগছিল। আর এখন রুমাইসার পাশে আসার সময় জানি না কেন হার্টবিট অনেক বেড়ে গেছিল, এটা ভেবে যে আজকে আমি আবার ফারহানকে দেখতে পারবো। কিন্তু বাসায় এসে দেখলাম ফারহান নেই। আমি আরহান ভাইয়া আর ঋতু সোফায় বসে আছি, রুমাইসার সাথে কথা বলছিলাম। তখন হঠাৎ কলিং বেল বেজে উঠতে রুমাইসা গিয়ে দরজা খুলে দিতে দেখলাম ফারহান এসেছে। আমার হার্টবিট আবার দ্রুত চলছে, মনে হচ্ছে এখনই কেড়ে দিই। আমি ফারহানের দিকে তাকিয়ে আছি, দেখলাম ফারহান আমার দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে গেল। আমরা এখানে রাতে ডিনার করে তারপর আবার চলে যাব। আমাদের সাথে লাইসাও এসেছে, কিন্তু ওর নাকি একটু খারাপ লাগছে, তাই লাইসা আমাদের সাথে এখানে আসেনি। আরহান ভাইয়া ঋতু সোফায় বসে আছে আর রুমাইসা খাবার রেডি করছে।
আমি সারা ঘর ঘুরে দেখার পর রুমাইসাকে বললাম, বাবা, এভাবেই তো তোদের নিজেরই বাংলাদেশে এত বড় ভিলা, আবার এখানে এসেও এই তাজমহলে বসবাস করছিস, ভালোই মজায় মেয়ে। হ্যাঁ। রুমাইসা আমাকে আস্তে করে বলল, দেখ তুইও আবার আমার সাথে এখানেই থেকে যাস কিনা। আমি রুমাইসার দিকে তাকিয়ে বললাম, যা রুমাইসা প্লিজ, এইসব কথা বলিস না। রুমাইসা বলল, কেন, তুই চাস না? আচ্ছা, ইদানিং দেখছি তুই আর আরহান ভাইয়ার সাথেই সারাদিন ঘুরছিস। যে কোনো সময় তোকে কল দিলেই তুই বলিস আরহান ভাইয়ার সাথে আছিস, মানে কারণটা কি? আমি আরহান ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, দেখ তুই যা ভাবছিস তেমন কিছুই না। আমি আরহান ভাইয়াকে ভাইয়াই মানি, কিন্তু একটা কথা বলবো, ভাইয়া অনেক বেশি ভালো। যে মেয়ে তাকে পাবে সেই মেয়ে অনেক লাকি হবে, অনেক লাকি। এটা বলে আমি রুমাইসার দিকে তাকালাম, দেখলাম রুমাইসা চুপ করে তাকিয়ে আছে। আমি ভ্রু কুচকে পিছনে তাকিয়ে চমকে উঠলাম, দেখলাম ফারহান দাঁড়িয়ে আছে। ফারহান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তারপর আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমাকে মনে আছে তো? আমি ফারহান। তোমার নাম জানো কি? ও রাইসা, রাইট? আমি অবাক হয়ে ফারহানের দিকে তাকিয়ে আছি। আস্তে করে আমার হাত বাড়ালাম। ফারহান আবার বলল, ও তো হঠাৎ এইভাবে লন্ডন আসা হলো কি করে তোমার? ফারহানের কথাগুলো শুনে অবাক হচ্ছি। এমনভাবে কথা বলছে যেন সে আমাকে চিনে আগের থেকে, কিন্তু আমাদের মাঝে তেমন কিছু হয়নি। আর আজকে সে আমাকে আবার দেখেছে, তাই ভদ্রতার খাতিরে কথা বলছে। আমি সেই অবাক চেহারা নিয়ে শান্তভাবে বললাম, কলেজের ক্যাম্পের জন্য এসে। তাই আমার হাত ধরে আমাকে তার সাথে বসিয়ে দিল। আমি চুপচাপ বসে আছি। এবার আরহান ভাই আমাকে বলল, চুপ করে এখানে বসে থাক, আর এই ফারহানের সামনে যেতে হবে না। আমি একবার মনে মনে ভাবছি ফারহান এমন করলো কেন, আবার ভাবছি হয়তো সবার সামনে আমার সাথে কথা বলতে চায় না, তাই হয়তো পরে কথা বলবে আমার সাথে। ডিনার করার সময় আমরা সবাই একসাথে টেবিলে বসলাম, কিন্তু ফারহান বসলো না, বলল পরে খাবে। যাই হোক, আমরা খেতে বসলাম, আর ফারহান সোফায় বসে আছে। আমি একটু পরপর ওর দিকে তাকাচ্ছি আর ভাবছি, আচ্ছা ওর মাথায় কি চলছে? ও কি আমাকে দেখে খুশি হয়নি? ওর সাথে কথা বলতে হবে। খাওয়া শেষে আরহান ভাইয়ার কল এলো। আরহান ভাইয়া কল রিসিভ করে এসে বলল, রাইসা চল, অনেক লেট হয়ে যাচ্ছে। রুমাইসা আমাকে উদ্দেশ্য করে বলল, রাইসা, যতদিন এখানে আছিস তুই আমার সাথে এখানে থাক। আমি কিছু বলবো তার আগে আরহান ভাই আমার হাত ধরে বলল, না না, আমরা ক্যাম্পের জন্য এসেছি, ও এখানে থাকলে হবে না, রাইসা আমার সাথেই যাবে। আর আমরা যতদিন আছি আমাদের তো দেখা হবেই, চল রাইসা। পিছনে ফারহান ফোনের মধ্যে ঢুকেছিল। আমি পিছনে তাকাতে দেখলাম ফোন হাতে নিয়েই আরহান ভাইয়ার কথা শুনে ফারহান কেমন করে যেন তাকিয়ে আছে রুট চেহারা নিয়ে। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছি। এবার আমি রুমাইসাকে বাই বলে আরহান ভাইয়ার সাথে চলে গেলাম। দরজার সামনে এসে রুমাইসার সাথে একটু কথা বলছিলাম, তখন ফারহানের দিকে তাকালাম, কিন্তু এই দিকে একবারও তাকাচ্ছে না। দেখলাম কার সাথে ফোনে কথা বলছে। আমি এইবার ওর দিকে আর তাকালাম না। এইবার মনে হচ্ছে ওর যদি সত্যি আমার উপর মনোযোগ না থাকে তাহলে ভালো কথা, আমিও যাই এখান থেকে। আমি কেন বারবার ওর দিকে তাকাবো? আরহান ভাইয়া বলল, রাইসা চল। আমি খেয়াল করলাম ঋতু আরহান ভাইয়ার হাত ধরতে যাবে, তার আগে আমি গিয়ে আরহান ভাইয়ার হাত ধরে ঋতুর দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম। রুমাইসা দরজা বন্ধ করে দেখলো ফারহান ফোন কানে নিয়েই দাঁড়িয়ে তাকিয়ে আছে, দাঁত কটমট করে। দরজা বন্ধ করতে ফারহান চলে গেল সেখান থেকে। রুমাইসা বলল, ফারহান। পরের দিন সকাল সকাল রুমাইসার ফোন এসেছে আরহান ভাইয়ার কাছে। ভাইয়া এসে আমাকে বলল, রাইসা, রুমাইসা কল করেছিল, বলেছে আজকে নাকি ওর হাজব্যান্ডের বার্থডে, তাই আজকে রাতে নাকি ওদের বাসায় পার্টি আছে। আমি অবাক হয়ে বললাম, ফয়সাল ভাইয়ার বার্থডে? তারপর আমি একটু ভেবে সাথে সাথে বললাম, আচ্ছা ভাইয়া, তুমি কি আমাকে একটা হেল্প করবে? আজকে রাতে পার্টিতে গেলে একটু আমার সাথে কাপল হওয়ার অ্যাক্টিং করতে পারবে? আরহান ভাইয়া কোমরে 2 হাত গুজে বলল, কেন, ফারহানকে দেখানোর জন্য? তুই কি দেখিসনি আজকে ফারহান কেমন বিহেভ করেছে, যেন তোকে চিনেই না? তুই এমন বারবার ওর পিছনে কেন লাগছিস যখন সে তোকে কোনো দামি দিচ্ছে না? না ভাইয়া, এমন কিছুই না। হয়তো ফারহান সবার সামনে আমার সাথে কথা বলতে চায়নি, সবাইকে এটা দেখাতে চেয়েছে যে ও আমাকে চিনে না। রাইসা, তুই পাগল হয়ে গেছিস। দেখ, এমন বেহাইয়ার মতো ওর পিছনে ঘুরে ওকে এইভাবে দেখিয়ে তুই কি করবি? ওকে জেলাস করে তুই কি করবি? আমি কিছু বলবো কোত্থেকে যেন এই ঋতু এসে বলল, লিসেন, আরহান আর আমার আবার মিল হয়ে গেছে, সো প্লিজ এখন আমার বয়ফ্রেন্ড থেকে দূরে থাকবে। আমি রেগে এই ঋতুকে কিছু বলবো তার আগে লাইসা আমাকে সেখান থেকে নিয়ে গেল। লাইসা আমাকে বলল, প্লিজ রাগ করিস না, ঋতু তো আরহান ভাইয়ার গার্লফ্রেন্ড, ও তো বলবেই। আচ্ছা তুই বল, কালকে কি হয়েছে? ফারহান তোকে চিনে নাই মানে? আর কি বলতাম, আমার এখন ফারহানের উপরই জিদ লাগছে। কালকে এসে আমাকে কি বলে, হ্যালো
আমাকে মনে আছে তো, আমি ফারহান। মানে এমন ভাব করলো যে না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর আমি বারবার ফারহানকে এদিক ওদিক খুঁজছিলাম। হঠাৎ পাশে তাকাতে দেখলাম ফারহান। দেখে আমি নিজেই ক্রাশ খেয়ে আছি। আমি ফারহানের দিকে তাকিয়ে ভাবছি, ও আল্লাহ, আমি কত লাকি, এত হ্যান্ডসাম একটা ছেলে আমার বয়ফ্রেন্ড। শুধু আমিই না, সবার চোখই ফারহানের দিকে, পার্টির সব মানুষ। কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে কোনো অসভ্য মেয়ে যেন এসে ফারহানের হাত জড়িয়ে ফারহানের পাশে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আমি তাড়াতাড়ি রুমাইসাকে জিজ্ঞেস করলাম, এই মেয়েকে? এটাই তো মিতিকা। মানে কি, এই মেয়ে তাহলে এখানে কি করছে, তাও ফারহানের সাথে? রুমাইসা আমতা আমতা করে বলল, আমার মনে হয় ওরা আবার রিলেশনে গেছে। এটা শুনে আমি এখন কি বলবো বুঝতে পারছি না। আমি রুমাইসাকে বললাম, কিন্তু তুই তো বলেছিলি এই মেয়ে ভালো না, তাহলে ফারহান আবার ওর সাথে রিলেশনে গেছে কেন? দেখ রাইসা, সরি, কিন্তু এতে আমি কি করতে পারি? ফারহানের নিজের ইচ্ছে, ও যার সাথে ইচ্ছে রিলেশনে যাবে, এতে নিশ্চয়ই আমার কিছু নেই। ঠাসস করে চট পড়ল ফারহানের গালে, যেটা আমি ওকে মেরেছি। ফারহান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে বললাম, এই কথাটা কেন বললেন আপনি? আমি কি কোনো রাস্তার মেয়ে নাকি যে একজনকে ছেলে আরেকজনকে ধরবো? তাহলে এমনটা মনে হয় শুধু আপনি। আমি তোমার মতো না যে বয়ফ্রেন্ড থাকতে আরেকটা বয়ফ্রেন্ড বানিয়ে নিব। আমি ভ্রুকুচকে বললাম, মানে কি? আমি আবার কি করলাম? ফারহান আমাকে সোজা উত্তর না দিয়ে বলল, তুমিও দেখলাম মিতিকার মতো বেরিয়েছ শেষে। আমি জানতাম না আমার তুমি এমন, তাহলে কখনোই তোমাকে আমি নিজের গার্লফ্রেন্ড বানাতাম কি? তোমার মতো মেয়ের সাথে তো কথাই বলতাম না। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমার গার্লফ্রেন্ড হতে, তুমি প্রথমে মানো নাই, কিন্তু পরে মেনেছ। আমি যেন বলদের মতো কি ভেবেছিলাম, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, কিন্তু আমি ভুল ছিলাম। আর আমার দ্বারা আরেকটা ভুল হয়েছে, সেটা হলো এই 5 দিনে যে আমি নিজে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ব্যাস, এরপরেই চর পড়ল ফারহানের গালে। আমি আবার বললাম, এখন আপনি আগে বলেন কি করেছি আমি যে আপনি আমাকে এইসব কথা বলছেন? আর আপনি কেমন ওই দিন আমাকে এইসব সারপ্রাইজ দিয়ে তারপর আমাকে না বলেই চলে এলেন? এভাবে চলেই যখন যাবার ছিল, কেন করেছেন এত কিছু? আর যখন আমি জিজ্ঞেস করছিলাম আপনি যাবেন না, তখন হাসলেন কেন? জানেন, এত কিছুর করার পরেও আমি আমার মাথায় একটা খারাপ কিছু আনিনি আপনার নামে, যেগুলো এখন আপনি বললেন আমার নামে। আমি একটা আশায় ছিলাম যে আমি লন্ডন আসলে হয়তো আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন। ফারহান রেগে বলল, ও তাহলে এই আরহানের সাথে কি চলছে তোমার? আমি যেতেই আরহানকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছো? আমি যাবার পর একবারও কাউকে জিজ্ঞেস করেছো আমি এসেছি কেন? যাই হোক, এই লন্ডনে তোমাকে প্রথম দেখে আমি চমকে গেছিলাম, আর সবচেয়ে বেশি চমকেছি এটা দেখে যে তুমি আরহানের সাথে। আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো বিয়ে করে ফেলেছো। এরপরেও তোমার মতো মেয়েকে ইগনোর করবো না তো কি করব? লিসেন, আরহান ভাইয়া শুধুমাত্র আমার ভাইয়া, যাকে আমি আমার আপন ভাইয়ের থেকেও বেশি মানি। জানেন আমি কি দোয়া করি? যদি আরহান ভাই আমার আপন ভাই হতো তাহলে আমি কত লাকি হতাম। আর আমার সেই ভাইকে নিয়ে আপনার মাথায় এইসব বাজে চিন্তাভাবনা এসেছে, আর তাই বলে আপনি মিতিকাকে আবার আপনার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছেন। আর ওই দিন এইভাবেই চলে এসেছেন কেন? এর থেকে যদি আমাকে কোনো আশা ভরসা না দিয়ে চলে যেতেন তাহলে কি আপনার ভালো লাগতো না? আপনাকে ভালোবেসে ফেলেছি দেখেই তো বেহায়েদের মতো লন্ডনে আসার পরে আপনার পিছে ঘুরছি, না হলে তো কবেই আপনাকে থাপ্পড় মেরে চলে যেতাম। আমাকে চিনেন তো, আমার মতো মেয়ে আপনাকে ঘুরে ফিরে 2 টাকারও দাম দেয় না। লিসেন, ওই দিন আমি তোমাকে আশা ভরসা দিয়েছি চলে যাবার জন্য না। আমি তোমার সাথে যে চিটিংবাজি করে চলে এসেছি এমন কিছু না। তুমি চলে যাবার পর আমার কল এসেছিল যে আমাদের কোম্পানিতে অনেক বড় প্রবলেম হয়েছে, আর বাবা সেখানে একা ছিল। বাবা বাংলাদেশে আসেনি। আমার বাবা হার্ট অ্যাটাক করেছিল, তাই কাউকে কিছু না বলেই সেখান থেকে ব্যাক করেছিলাম।
এরপর থেকেই 2 মাস ধরে কোম্পানি সামলাবো নাকি বাবাকে সেটাই বুঝতে পারছিলাম না। আর আমার ভাইও এই কাজেই ব্যস্ত। আর তুমি কিছু না ভেবে না চিনতে এসব বলছো। সত্যি আমি তোমাকে যেমন ভেবেছিলাম তুমি তেমন না। ইউ নো হোয়াট, আপনার সাথে আমি আর কথা বলতে চাই না। আপনি আসলে একটা ফালতু লোক। আপনি যার তার কথা না বুঝে না শুনে উল্টাপাল্টা ভেবে ব্যাস তাকে ইগনোর করা শুরু করে দেন। এই জন্য আপনি ফালতু, অনেক বড় ফালতু। আপনাকে না মিতিকার সাথেই মানায়, আপনি ওকে ডিজার্ভ করেন। এটা বলে চলে আসতে নিলে ফারহান আমার হাত শক্ত করে টেনে ধরল। আমি ছাড়ানোর চেষ্টা করে বললাম, আহ ছাড়েন। ফারহান আমাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে আমার ঠোঁটে জোরে কামড় দিল। আমি এক ধাক্কায় ফারহানকে দূরে সরিয়ে বললাম, আমি আর কখনোই আপনার এই চেহারা দেখতে চাই না, কালকে চলে যাব আমি এখান থেকে। এটা বলে চোখের পানি মুছে রেগে সেখান থেকে চলে গেলাম। আরহান ভাইয়াকে লাইসাকে কিছু না বলেই পার্টি থেকে চলে গেলাম। এই অজানা দেশে রাতের বেলা, তো আবার একা, এটার জন্য ভয় করছে। কিন্তু আমি আর ওই পার্টিতে ফিরে যেতে পারবো না। কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা বসার জায়গায় বসে পড়লাম। ইচ্ছে করছে এখনই এখান থেকে চলে যাই। অনেকক্ষণ ধরে সেখানে বসে আছি। রাস্তার পাশ দিয়ে অনেক মানুষ যাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। একটু পরে কোথা থেকে যেন ঋতু এসে আমার পাশে বসলো। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বললাম, তুই এখানে কেন? ঋতু নিচের দিকে তাকিয়ে আছে। আমি আবার বললাম, যা তুই এখান থেকে যা, তোর আর আমার মজা নিতে হবে না। আমি আর কখনই আরহান ভাইয়ের আশেপাশেও যাব না। এটা বলে কেঁদে দিলাম। ঋতু আমার হাত ধরে বলল, না রাইসা, প্লিজ আমাকে ভুল বুঝিস না। আমি এখানে তোর মজা নিতে আসিনি, আমি তোকে সরি বলতে এসেছি। সবাই আমার সাথে এমন করে কেন? যে কোনো সময় আমি একটা দুঃখ পেলে সবাই একসাথে আমাকে আরও দুঃখী করে দেয়। ওইবার যখন আমার মা মরেছিল তখন সবাই আমাকে আরও সান্ত্বনা না দিয়ে সবাই আমার সাথে মজা নিয়েছে, এমনকি তুইও। এর জন্য আজকে তুই আমার চোখে এত নিচে পড়ে গিয়েছিস। ঋতু আমাকে জড়িয়ে ধরে বলল, যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। প্লিজ রাইসা, আমাকে মাফ করে দে। আমি মন থেকে তোর কাছে মাফ চাইছি। প্লিজ, আমরা কি আগের মতো ফ্রেন্ড হতে পারি না? আম সরি। আমি ঋতুকে ধরে অনেক কান্না করলাম। এই সময় একজনকে আমার প্রয়োজন ছিল, আর ঋতু আগে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমাদের মাঝখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙেছে। পরের দিন, আজকে আমরা সবাই চলে যাব। এখানে একটা আশা নিয়ে এসেছিলাম যে ফারহানকে আমি বলে দিব যে আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর প্রতি এখন মনে ঘৃণা নিয়ে ফিরছি। আর আমি এখন আরহান ভাইয়ার ধারে কাছেও যাব না। উনি কিছু করেনি, তবু ওনার সাথে দেখলে যখন সবাই উল্টাপাল্টা মনে করে, তাহলে না যাওয়াই ভালো। আমি আমার ব্যাগ গুছাচ্ছিলাম আর আমার সাথে লাইসা হেল্প করছে। লাইসা বলল, রাইসা তুই ঠিক আছিস? লাইসা বলল, রাইসা কালকে তুই পার্টি থেকে রুমাইসার সাথে দেখা না করে চলে এসেছিস, আর আজকে আমরা চলে যাচ্ছি। কালকে তুই চলে যাওয়ার পর রুমাইসা অনেক কান্না করেছিল তোর জন্য। এরপরে তার সাথে আর কবে দেখা হয়? তুই কি একবার তার সাথে দেখা করে যাবি না? ও তো তোর ছোটবেলার ফ্রেন্ড। আমি তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে লাইসাকে বললাম, আমি ভুলে গিয়েছিলাম লাইসা, আমি রুমাইসার সাথে দেখা করতে চাই, কিন্তু এখন আমাদের কাছে মাত্র 30 মিনিট সময় আছে। এরপর সবার এয়ারপোর্টে চলে যাবে। তুই এখন, হ্যাঁ এখন প্লিজ আমি তাড়াতাড়ি করে ওর সাথে দেখা করবার চলে আসবো। না, আমাদের কাছে এত সময় নেই, আমরা এখনই এয়ারপোর্টে রওনা দিব। রুমাইসাকে বাই বলে আমরা তাড়াতাড়ি চলে আসতে নিলে হঠাৎ একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ালো। গাড়িতে ফারহান বসেছিল। আমি আর লাইসা ভ্রু কুচকে তাকিয়ে আছি। ফারহান গাড়ির গ্লাস খুলে বলল, আসো আমি তোমাদের এয়ারপোর্টে দিয়ে আসি। আমি রেগে কিছু না বলে লাইসার হাত ধরে সেখান থেকে চলে আসতে নিলে ফারহান আবার চিল্লিয়ে বলল, লিসান রাইসা, এখন আমার সাথে না গেলে লন্ডনেই থেকে যেতে হবে, কারণ ওরা চলে গেছে সবাই এয়ারপোর্টে। আর আমার না এত টাইম নেই তোমাদের পিছনে ব্যয় করার। সো যেতে চাইলে তাড়াতাড়ি আসো, না হলে আমি চলে যাই। আর তোমরা দেখো তোমরা কিভাবে যাবে। আর এটা তোমাদের অজানা দেশ, রাইট? এখানে তো তুমি একা একা যেখানে ইচ্ছে যেতে পারবে না। লাইসা আমার হাত ধরে বলল, প্লিজ রাইসা চল, না হলে দেরি হয়ে যাবে। রাইসা।
লক্ষ্মী ছিল, সারাদিন শুধু চুপচাপ বসে থাকতো। আবার দেখ, আরহান ভাইয়াও যখন ঋতুর সাথে ব্রেকআপ হয়েছিল তখন কত কষ্টে ছিল। হ্যাঁ, তো তুই এইসব কথা বাদ দিয়ে কি ক্লাসে যাবি? লেট হয়ে যাচ্ছে। আর তুই এইসব কথা কেন বলছিস? তুই তো এখন আর অসম্পূর্ণ না। আমি লাইসার দিকে তাকিয়ে ওর মাথায় চাপড় মেরে বললাম, ধুর। তারপর আমরা ক্লাসে গেলাম। ক্লাস শেষে লাইসা আর আমি ক্লাস থেকে বের হতে লাইসার কল এলো। লাইসা কল রিসিভ করে কথা বলে আমার দিকে তাকালো। আমি বললাম, কি হয়েছে? ধুর, আমার ভাল লাগে না, বাবা বাসায় যেতে বলেছে। কেন? আমি তোকে বললাম না আজকে আমাকে দেখতে আসবে? আমি হেসে বললাম, ভালো তো, তো যা। আমার বিয়ে হয়ে গেলে তো তুই একা থেকে যাবি, এর থেকে তুইও বিয়ে করে ফেল। ধুর। আচ্ছা, আমি বাসায় যাই, একটু দেরি হলে আমার বড় বোন আর বাবা মিলে আমাকে ধরবে। এটা বলে লাইসা চলে গেল। আমি কলেজের গেটের থেকে বের হতে একটা মুচকি হাসি দিলাম। আমার সামনে দাঁড়ানো ব্যক্তিটা আমার কাছে এসে বলল, চল। আমি মুচকি হেসে ওর সাথে গেলাম। আমরা দুইজন গিয়ে একটা ক্যাফেতে বসলাম। উনি আমার পাশে বসে বলল, তো বিয়েতে খুশি তো? আমি কিছু বললাম না। উনি আবার বলল, ভালোবাসার মানুষকেই তো পেয়েছিস, বিয়েতে খুশি হওয়ারই কথা। এটার থেকে আমার কাছে বড় হলো আমার বাবা আমাকে বলেছে, এই জন্য আমি বেশি খুশি। আচ্ছা বল, কি খাবি? কফি উইথ ভ্যানিলা। উনি মুচকি হেসে অর্ডার দিল। উনি আবার বলল, আগে তো কফি পছন্দ করতি না, আর এখন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এখন তো কফির সাথে ভ্যানিলাও আছে, তাই খাই, স্বাদটা অনেক ভালো লাগে। উনি হেসে বলল, লে, তোর কফি এসে পড়েছে। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। উনি বলল, আরে এই কফি না, ওই যে। আমি ক্যাফের দরজার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। হাসিব ভাইয়া বলল, তাহলে কি এখন আমি যাব? ফারহান এসে আমাদের সাথে বসে বলল, তোমার ইচ্ছা হলে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। আরে না, নীলা হয়তো আমার জন্য অপেক্ষা করছে, সো আমি যাই। আমি বললাম, ঠিক আছে, পরে দেখা হবে। ভাইয়া চলে গেল। এটা হলো আমার খালাতো ভাই হাসিব। হাসিব ভাইয়া চলে যেতে ফারহানের দিকে তাকালাম। ফারহান আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু রেগে বললাম, তো আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন? কবে? যে আপনি এখানকার কিছু চিনেন না, তাই না? আপনি আমাকে বলেছিলেন আপনি কিছু চিনেন না, আর ওই দিন যে আমি আপনাকে ঘুরিয়েছিলাম ওই সময়ও আপনি সব চিনতেন। তোমাকে কে বলল? কালকে রাতে রুমাইসায় বলে এসেছে। ওহো, তো এই রুমাইসায় কালকেও তোমাদের বাসায় গিয়ে আমার নামে বলে এসেছে? জি না, রুমাইসা আমার ফ্রেন্ড, আমাদের বাসায় তো যাবে, আর আমাকে বলবে না যে আপনি কেমন? আচ্ছা, আগে বলেন আপনি মিথ্যা কথা কেন বলেছেন? হ্যাঁ, মিথ্যা কথা না বললে তোমার সাথে ঘুরতাম কিভাবে, টাইম স্পেন্ড করতাম কিভাবে? ও, তো এই জন্যে? আপনি আসলেও পাগলই। ওয়েটার আমার অর্ডার নিয়ে এলো, কফি অ্যান্ড ভ্যানিলা। আমি এক চুমুক দিয়ে তারপর ফারহানকে বললাম, আপনি এই কফির মতো তেতো একেবারে। ফারহান বলল, আর তুমি এই ভ্যানিলা, তাই না, যার জন্য এখন আমি মিষ্টি হয়েছি? আমাদের লাইফটাই কফি অ্যান্ড ভ্যানিলার মতো আজগুবি। কেন আমাকে তোমার আজগুবি মনে হয়? আর এখন তোমার নিজের লাইফকেও আজগুবি মনে হয়? হ্যাঁ, সেই প্রথম থেকে শুরু হয়েছিল আমাদের কাহিনী, সেই 5 দিন থেকে। এরপরে কত কিছুই না হয়েছে। আর আজকে দেখেন আমরা দুইজন এখানে বসে আছি। মাঝে দিয়ে আমাকে কত মানুষই না বলেছে যে আমি বেহায়া, ছ্যাচরা আর অনেক কিছু। আসলে ওরা খারাপ কিছু বলেনি। আমি বেহায়া হয়েছিলাম মাঝখান দিয়ে আপনার জন্যে। সবাই জানে আমি কেমন, কিন্তু মাঝখান দিয়ে আমাকে এমন দেখে সবাই বলেছে আমি ছ্যাচরা। এটাই স্বাভাবিক। কিন্তু আমি আপনার পিছনে এই জন্যই ঘুরিয়েছিলাম কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। না হলে এত সোজা না আমাকে কারো পিছনে ঘোরানো। আর হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার জন্য আমার যতই বেহায়া হওয়া লাগুক, যতই ছ্যাচরা হওয়া লাগুক, মানুষ আমাকে যাই বলুক, কিন্তু আমি তাকে পাওয়ার চেষ্টা তো করব। আর তখন আপনিও আমাকে ভুল বুঝেছিলেন, আর আমিও আপনাকে ভুল বুঝেছিলাম। এই ভুল বুঝাবুঝিই তো বড় সমস্যা। আর ওই দিন যদি আপনি আমাকে এয়ারপোর্টে না আটকাতেন, তাহলে হয়তো আমাকে আর দেখতে পারতেন না, না আমি আপনাকে। ওই দিন তো আপনি আটকানোর পরেও তুই চলে এসেছিলে। আমি কখনো এইভাবে কাউকে আটকাইনি। ওই দিন অনেক সাহস করে তোমাকে বলেছিলাম, কিন্তু এর পরেও যখন তুমি চলে গেলে, এরপর রুমাইসাই সেই ব্যক্তি যার জন্য আজকে আমরা এইখানে, আর কয়েকদিন পর আমাদের বিয়ে। রুমাইসা তোমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে দেয়, আর আমরা তো কিছুই জানতামই না। রাইসা। ফারহান দাঁড়িয়ে গেল। আমি ভ্রু কুচকে তাকিয়ে আছি। ফারহান হঠাৎ চিল্লিয়ে সারা ক্যাফেতে বলল, রাইসা, এইবার 5 দিন না 7 জন্মের জন্য আমার বউ হবে। আমি এখনও ভ্রু কুচকে তাকিয়ে আছি। তারপর আমিও দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, কি করছেন? তুমি শুধু অ্যান্সার দাও। না, এইবার আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। কেন? সারা ক্যাফের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ওইবার 5 দিন পরে তো আমাকে ছেড়ে চলেই গিয়েছিলেন, এইবারও যদি চলে যান? এইবার কোথাও যাব না, আর গেলেও তোমাকে নিয়েই যাব নিজের সাথে। আমি ভাবার ভান করে ফারহান আমার সামনে এসে আমার হাত ধরে বলল, আসো তুমি আমার সাথে। এটা বলে আমাকে ক্যাফে থেকে নিয়ে গিয়ে ওর সাথে গাড়িতে বসিয়ে দিল। আমি বললাম,
কি? ফারহান আমার সামনে এসে আমার ঘাড়ে জোরে কামড় দিয়ে দিল। আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, আজব, দেখো লাল দাগ হয়ে গেছে, এটা হলো চিহ্ন যে তুমি এখন থেকে আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভালোবাসার উপহার এই গল্প এ পর্যন্তই। এই গল্পটি কেমন লাগেছে অবশ্যই করে জানাবেন। তবে অতি শিগগির আরেকটি নতুন গল্প নিয়ে আসতেছি, তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমাদেরকে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।